সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন, রাজনৈতিক অঙ্গনে শোক। চট্টগ্রাম বন্দরে ফের তেলবাহী জাহাজে আগুন, এক নাবিকের মৃত্যু। এবং ভারতের সংখ্যালঘুদের সাথে চলছে বৈষম্য, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে উগ্রবাদীরা, ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21TV চ্যানেলে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। রাত 3:15টার দিকে তিনি রাজধানীর উত্তরায় মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে তার জানাজা হবে। এরপর বাদজোহর গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে বদরুদ্দোজা চৌধুরীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 94 বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। 1978 সালে বিএনপিতে যোগ দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। তিনি দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন। 2001 সালের 14 নভেম্বর বিএনপির মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হন AQM বদরুদ্দোজা চৌধুরী। চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জ্বালানি তেলবাহী জাহাজ বাংলার সৌরভে লাগা আগুন 4 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটিতে থাকা 50 জন নাবিকের ভেতর 49 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, মারা গেছেন একজন। রাত 1টার দিকে বড় জাহাজ থেকে তেল নিয়ে বন্দরে ফেরার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ ও নাবিকদের উদ্ধারে যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে সাগর উত্তাল থাকায় উদ্ধার কাজ ও আগুন নেভাতে বেগ পেতে হয়। জাহাজটিতে 11,600 টন জ্বালানি তেল ছিল। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গত 30 সেপ্টেম্বর সকাল 11:15টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলার জ্যোতিতে বিস্ফোরণের পর আগুন লাগে। এই ঘটনায় 3 জন মারা যান। অন্তর্বর্তী সরকারের সাথে শুরু হতে যাওয়া সংলাপ ঘিরে রাজনৈতিক দলগুলোর রয়েছে নানা প্রত্যাশা। তবে সবার কাছেই প্রাধান্য পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ। এরপরে সংস্কার কার্যক্রমের পাশাপাশি আলোচনার তালিকায় স্থান পাবে নিরাপত্তা ও দ্রব্যমূল্যের বিষয়টিও। নাহিদ সিরাজি, নিম্মি প্রতিবেদন। শনিবার দুপুরের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপকে ঘিরে দলগুলোর রয়েছে নানান প্রত্যাশা। সংলাপে নির্বাচন মূল বিষয় না হলেও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, এতে গুরুত্ব পেতে পারে নিরাপত্তাসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়। একটা হচ্ছে সংস্কার কমিশনগুলি কিভাবে কাজ করবে, এটা নিয়ে কথা হবে, এরকম একটা ধারণা আমাদের দেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে যে আসলে আসন্ন দুর্গাপূজায় আসলে নিরাপত্তার প্রশ্নটাকে কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে, কারণ এটা একটা আশঙ্কা আছে যে দুর্গাপূজাকে কেন্দ্র করে এক ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে এখানকার পরাজিত শক্তি। এদিকে বিএনপিকে দিয়েই শুরু হতে যাওয়া এই সংলাপে প্রাধান্য দেওয়া উচিত নির্বাচনকেই বলছেন দলটি। নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বা সংস্কারের টাইম ফ্রেম নিয়ে যে কথাগুলো এসছে, কেউ বলছে 18 মাস, কেউ বলছে সংস্কার হওয়ার পর 18 মাস, এবং জনগণ এটা চায় না। জনগণ সংস্কার এবং নির্বাচন নিয়ে আপনার সমন্বিত বাস্তবিক পদক্ষেপ চায়। জাতীয় পার্টিও মনে করে প্রধান আলোচনা হতে হবে নির্বাচনকে ঘিরে। সংবিধানের 3-6 মাসের একটি আনুষ্ঠানিক বাধ্যবাধকতা আছে, সংসদ ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যে আপনাকে ইলেকশন করতে হবে। আমার মনে হয় প্রধান আলোচনাটি হওয়া উচিত টার্মস, দ্বিতীয় আলোচনাটি হওয়া উচিত সংস্কার, তৃতীয় আলোচনাটি হওয়া উচিত যে আওয়ামী লীগ রাজনৈতিক প্যাসেজ পাবে কি পাবে না। নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি সময় দিলে মানুষের প্রত্যাশা কমে আসার আশঙ্কা রয়েছে বলে মনে করছে এবি পার্টি। এজন্য আমাদের প্রস্তাব হচ্ছে যে আপনি একটা টিম করে দেন যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিন শুনবে এবং সেটা তারা পাবলিক করবে, যারা এই রাজনৈতিক দল এটা চায়। দেখেন, আমরা
রিজনেবল একটা জিনিস চাই, যেটা হচ্ছে যৌক্তিক সময়। রাজনৈতিক দলগুলো বলছে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সঠিক সময়েই এই সংলাপ ডেকেছেন। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 2 মাস পূর্ণ হলো আজ। শুরুতে কোটার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন হলেও হাসিনা সরকারের বৈরিতায় সহিংসতার সূত্রপাত ঘটে 15 জুলাই। এরই ধারাবাহিকতায় সরকার পতনের এক দফা দাবি আসে ছাত্র জনতার পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের রোষানল থেকে বাঁচতে শেষ পেশ দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। আমরা কিন্তু সরকার আসার পর বিচার বিভাগকেও আমরা সম্পূর্ণ স্বাধীন করে দিয়েছি। দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা সব ক্ষেত্রে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছিল হাসিনা সরকার। এসবের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল আপামর জনতা। এ অবস্থায় চাকরিতে কোটা বাতিলের দাবিতে একাট্টা হয় দেশের ছাত্র সমাজ। কিন্তু ছাত্রদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে এর বিরুদ্ধে নানা চক্রান্ত গড়ে তোলে হাসিনা সরকার। কিন্তু কোটা বাতিলে ছাত্রদের এই দাবি সবকিছুকে ছাপিয়ে এক দফা দাবিতে পরিণত হয় হাসিনা সরকারের পদত্যাগ। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে দেশ জুড়ে শুরু হয় পুলিশ ও আওয়ামী বাহিনীর দমনপীড়ন। নির্বিচারে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রদের। শহীদ হন প্রায় ১,৫০০ ছাত্র জনতা। ঘৃণ্য এই বর্বরতা সামনে এলে ছাত্র জনতার এই আন্দোলন ছিন্ন করে সরকারের সকল ব্যারিকেড। অবশেষে ৫ আগস্ট গোপনে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট হাসিনা সরকার। আসে চূড়ান্ত বিজয়। বাঁধ ভাঙা উল্লাসে ঢাকার রাজপথে নেমে আসে সব শ্রেণী পেশার মানুষ। লাল সবুজের পতাকায় জয়োল্লাসে এ এক নতুন বাংলাদেশ। দেশকে কঙ্কাল বানিয়ে রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। কলঙ্কসম এ বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে দায়িত্ব নিলেন বিশ্ববরেণ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিশিষ্ট নাগরিক ও ছাত্র নেতৃত্বের মিশেলে গঠন হল উপদেষ্টা পরিষদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে, ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য। উগ্রবাদীরা হত্যা নির্যাতনের পাশাপাশি সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয় ভেঙে ফেলছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক নেতাদের বিদ্বেষমূলক বক্তব্য, বিতর্কিত কিছু আইন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF এর প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। রিপোর্ট দুলি মল্লিকের। হিন্দু খ্রিস্টান দাঙ্গা উড়ে ছাই ভারতের মণিপুরে শত শত বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি। 2023 সালে মে মাসে শুরু হওয়া এ দাঙ্গায় নিহত হয় 2 শতাধিক মানুষ। পুড়িয়ে দেওয়া হয় 350-এরও বেশি খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের তথ্য মতে গেল বছর শুধু মণিপুর নয়, ভারতের অন্তত 22টি রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর 400-রও বেশি হামলার ঘটনা ঘটেছে। মুসলিম সহ অন্য সংখ্যালঘুদের ওপরও চলছে নিপীড়ন। নাগরিক সংশোধনী আইন, ইউনিফর্ম সিভিল কোড, ধর্মান্তর বিরোধী ও গো হত্যা আইন সহ বিভিন্ন বিতর্কিত আইন পাশের মধ্য দিয়ে লক্ষ্যবস্তু করা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভারতের ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি ভেঙে পড়ার এসব তথ্য। অভিযোগ ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে হিংসাত্মক আক্রমণ উস্কে দেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের বিদ্বেষমূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহারও তুলে ধরা হয় প্রতিবেদনে। তবে ভারতের পররাষ্ট্র দপ্তর এ প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। ব্রিফিংয়ে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ এনে নানা কথা বলছে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সুধা সদনের সুধা ভালোই পান করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম। বেসুমার অর্থ সম্পদ হয়েছে তার।
সুধা সদনে অতিথিদের চা পানের দায়িত্ব পেয়ে কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। শেখ পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের এমপি মন্ত্রী নেতাদের ধরে সরকারি নানা নিয়োগ, বদলি ও স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এই কেটলি জাহাঙ্গীর। নোয়াখালী প্রতিনিধির সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। জাহাঙ্গীর আলম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সুধা সদনে নিয়োগ দিয়েছিলেন পিয়ন পদে। তার প্রধান কাজ ছিল অতিথিদের চা বানিয়ে খাওয়ানো, তাই অনেকে তাকে চেনেন কেতলি জাহাঙ্গীর নামে। তবে ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে তিনি শুধু পিয়নের কাজে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। সুধা সদনে সুধাপানে থেকেছেন মশগুল। আর 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা এলে গণভবনেও তার যাতায়াতের সুযোগ তৈরি হয়। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতাদের ধরে সরকারি নিয়োগ, বদলি ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচনের মনোনয়ন বাণিজ্যে নিজেকে সম্পৃক্ত করেন কেতলি জাহাঙ্গীর। সিআইডি বলছে, তদবির ও প্রতারণা করে জাহাঙ্গীর কামাই করেছেন অন্তত 400 কোটি টাকা। একাধিক গাড়ি, বাড়ি ও বিপুল সম্পদের মালিক তিনি। এমপি হওয়ার খায়েশ থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা নোয়াখালী 1 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনেছিলেন শেখ হাসিনার এই পিয়ন। নিঃস্বার্থে আপনাদের এই ঋণ পোটায় পোটায় পরিশোধ করার চেষ্টা। জাহাঙ্গীর ও তার স্ত্রীর নামে ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুরে রয়েছে একাধিক বাড়ি, ফ্ল্যাট ও দোকান। ব্যাংকে রয়েছে কোটি কোটি টাকা। অর্থ বিনিয়োগ করেছেন বিভিন্ন ব্যবসায়, গড়ে তুলেছেন রিয়েল এস্টেট কোম্পানি। আমার থেকে প্রজেক্টটা নিচ্ছে নামে মাত্র কিছু টাকা দিয়ে। পরবর্তী উনি আর আমার সাথে দেখাও দেয় নাই, উনারা আর পাওয়াও যায় না। এর বিচারও হওয়া উচিত। এভাবে দল বিক্রি করে কর্মীদের উপরে অত্যাচার অনাচার করে এভাবে ফাও কথা বলে নিয়ে যাওয়া, এটা আসলে অন্যায়। এছাড়া নোয়াখালীর চাটখিলে 4 তলা এবং 1 তলা বাড়ি, বিপুল কৃষি ও অকৃষি জমি এবং মাইজদির হরিনারায়ণপুরের 8ম তলা ভবন রয়েছে জাহাঙ্গীরের। সদর উপজেলার খলিলপুরে আছে 10 একর জায়গায় বাগান বাড়ি। 7-8 তলা বিল্ডিংটা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিউজের। অত এলাকাতে এত বড় বিল্ডিং নাই, 8 তলা। এটা আমরা জানি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস জাহাঙ্গীর সাহেবের বিল্ডিং। গরু, মাছ চাষ করে, মানে এটার ভিতরে কাউকে ঢুকতে দেয় না। উনি কালো ঘরে নিয়ে আসে, সাদা ঘরে নিয়ে আসে, সবসময় পুলিশ থাকে। এনে গাইড করে আসে, গাইড করে যায়, কখনো দেখিনি। ভিতরে গরু আছে, মাছের খামার আছে, তারপরে কিছু গাছ আছে, আম গাছ, বিভিন্ন রকমের ফল গাছ আছে, এগুলোই করে। সিআইডি বলছে, হুন্ডির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর। তার অর্থ পাচার অনুসন্ধান করেছে পুলিশের এই অপরাধ তদন্ত বিভাগ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। কয়েকদিন পরেই দুর্গা উৎসব চলছে, তারই প্রস্তুতি চলছে। নতুন পোশাক কেনা। আগামী 8 অক্টোবর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে 5 দিনের দুর্গা উৎসব। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাশফুল জানান দিচ্ছে শরৎকাল। কয়েকদিন পরে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এবছর দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন। এবছর বরগুনায় 122টি মন্দিরে পূজা হবে। চলছে প্রতিমা তৈরির কাজ। রং তুলির কাজ শেষ পর্যায়ে চলতেছে। নতুন নতুন জামা কিনবো, তারপরে আমি খেলনা কিনবো। সর্বজীবের মঙ্গল কামনায় মায়ের কাছে আমরা প্রার্থনা করব। দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সকল ধরনের সহযোগিতার কথা জানিয়েছে প্রশাসন। দুর্গোৎসব উপলক্ষে সার্বিক নিরাপত্তা এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে পুজো উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমাদের সর্ব ধরনের প্রস্তুতি রয়েছে। সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত ভালো, সামনেও ভালো থাকবে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অন্তত শান্তিপূর্ণভাবে উৎসব মুখরভাবে তাদের যে ধর্মীয় উৎসব সেটা পালন করতে পারবে। দিনাজপুরেও চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এবার জেলায় 1207টি মণ্ডপে পূজা হবে। এই বাজেটে যে প্রতিমা হয়েছে, থিম নিয়ে কাজ হতো, সেগুলো এবার হচ্ছে না, এমনি সীমিত আকারে কাজ হচ্ছে। প্রতিমা পূজার কি আমাদের যেমন চাহিদা, এবার চাহিদাটা খুবই কম, আমরা এবার সীমিত কাজ করতেছি। পূজা নির্বিঘ্ন হবে বলে আশাবাদী দুর্গাপূজা সমন্বয় কমিটি। দিনাজপুরে আপামর জনসাধারণ, রাজনৈতিক দল সকলের সাহায্যে নির্বিঘ্নে পূজা হবে বলে আমি মনে করি। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপনে নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিভাবে সুষ্ঠুভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমন্বিত রেখে সার্বজনীন দুর্গাপূজা উৎসব উদযাপন করা যায় তার ব্যবস্থা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। সবগুলো পূজা মণ্ডপেই যাতে এই শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে
উদযাপন হয়, সেই জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। নোয়াখালীতে বন্যার ভয়াবহতা কাটিয়ে 183টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। প্রশাসন জানিয়েছে প্রতিটি মণ্ডপ থাকবে সিসি ক্যামেরার আওতায়। প্রতিবারের মতো এবারও আমাদের দুর্গাপূজাটা উদযাপন করব। যদি মায়ের কৃপা থাকে তাহলে আমরা হয়তো ওনার আশীর্বাদ নিতে পারবো। সাম্প্রদায়িক কোনো সম্প্রীতি বিনষ্ট এরকম কোনো কাজ না ঘটে সে বিষয়ে আমরা সবাই তৎপর আছি। 13 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন, রাজনৈতিক অঙ্গনের শোক। চট্টগ্রাম বন্দরে ফের তেলবাহী জাহাজে আগুন, এক নাবিকের মৃত্যু। এবং ভারতের সংখ্যালঘুদের সাথে চলছে বৈষম্য, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে উগ্রবাদীরা, ইউএসসিআইআরএফ এর প্রতিবেদন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।